নমস্কার, বাংলা স্ফিয়ারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সুমন চট্টোপাধ্যায়। এর আগেও আমি নিটের ফলাফল নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে তার কথা সংক্ষেপে আপনাদের কাছে পেশ করেছি, কিন্তু প্রথমেই আমার নিজের একটা ত্রুটি স্বীকার করে নেওয়া জরুরি যে এই সমস্যার গভীরতা যতটা ভিতরে ঢুকে আমার দেখা বা বোঝা উচিত ছিল আগের ভিডিওগুলি করার সময়, সেটা আমি করে উঠতে পারিনি। ফলে আমার মনে হলো যে বিষয়টা এত সহজ নয়। সুপ্রিম কোর্টে আছে, আগামী 8ই জুলাইয়ের আগে এ ব্যাপারে কোনো শুনানি হবে না, সবই ঠিক, কিন্তু ছাত্র সমাজ এটা নিয়ে এতটাই আন্দোলিত এবং বিক্ষুব্ধ, এবং যেভাবে গোটা ভারত জুড়ে ছাত্ররা রাস্তায় নেমে এসে এর প্রতিবাদ করছেন, সেটা কিন্তু অচিরেই একটা মেজর শিরোপীড়ার কারণ হয়ে দাঁড়াবে সদ্য নির্বাচিত বিজেপি সরকারের কাছে। যন্তর মন্তরে যেসব ছেলেমেয়েরা এসে এর প্রতিবাদ জানাচ্ছে এবং তাদের সঙ্গে সলিডারিটি দেখাতে দিল্লির বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইউনিয়নের ছাত্র নেতারাও এসে জুটেছে, তার মধ্যে শুধু যে বামপন্থীরা আছে তা নয়, বামপন্থীরা আছে, কংগ্রেসিরা আছে, এনএসইউআই আছে, এবিভিপিও অর্থাৎ সংঘ পরিবারের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারাও এদের সকলের সঙ্গে গলা মিলিয়ে দাবি করছে যে এই নিট 2024 বাতিল করে দিতেই হবে এবং গোটা পরীক্ষাটা বাতিল করে দিয়ে যত দ্রুত সম্ভব আরেকটা পরীক্ষা নতুন করে নিতে হবে। এই মর্মে একটা দাবি সনদ ছাত্রদের পক্ষ থেকে আজকে আমাদের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধান আবার তার পুরনো বুলি আরেকবার আওড়ে এবং কংগ্রেসকে কিঞ্চিত গাল দিয়ে তিনি বলেছেন যে যা করার ছিল সেটুকু করা হয়েছে এবং উচ্চতম আদালত যা বলবে তা করতে হবে, কিন্তু ছাত্ররা যে কোয়েশ্চেন লিকের অভিযোগ তুলছে বা কোনো রকম দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলছে, তার পক্ষে কোনো প্রমাণ এখনো পর্যন্ত আমরা পাইনি। অতএব এ নিয়ে বৃথা অভিযোগ তুলে সকলকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। অন্যদিকে আজকে আবার আরেক প্রশ্ন শুনানি হয়েছে ওই একই বেঞ্চের, ভেকেশন বেঞ্চের কাছে। আজকে সিবিআই তদন্ত কেন করা হবে না তা জানতে চেয়ে পিটিশন জমা হয়েছিল। তাতে সুপ্রিম কোর্টের 2 বিচারপতি বিক্রম নাথ এবং মেহতা এরা আবার নোটিশ পাঠিয়েছেন ওই এনটিএকে এবং কেন্দ্রীয় সরকারকে যে কেন সিবিআই করা হবে না সেটা তারা এফিডেভিট করে 2 সপ্তাহের মধ্যে জানাক। তারপরে যদি পিটিশনারের পক্ষ থেকে কোনো রিজয়েন্ডার দিতে হয় তাহলে সেটা ওই 8ই জুলাই যেদিনকে হিয়ারিং হবে তার আগে দিলেই চলবে। এবং আজকে এই 2 বিচারপতিকে যখন বারবার করে বলা হয়েছে যে হুজুর ব্যাপারটা খুব জরুরি, ইট ইজ এক্সট্রিমলি আর্জেন্ট অ্যান্ড দেয়ারফর নিডস ইয়োর ইন্টারভেনশন, তখন তারা বলেছেন যে দেখো, উই আর পারফেক্টলি কনসিয়াস অফ দ্য ফ্যাক্ট দ্যাট দ্য লাইফ অ্যান্ড ক্যারিয়ার অফ সো মেনি ইয়াং মাইন্ডস আর ইনভলভড ইন ইট। কিন্তু যেহেতু আদালতের একটা প্রক্রিয়া আছে এবং প্রথম মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে আছে, অতএব সব মামলা একত্র করে সেখানেই যাবে এবং শোনা হবে। অন্যদিকে এনটিএর পক্ষ থেকেও আজকে সুপ্রিম কোর্টে একটা ট্রান্সফার পিটিশন দাখিল করা হয়েছে। এই দিল্লি হাইকোর্টে সংক্রান্ত যে মামলাটি চলছে সেই মামলাটি যাতে একত্রে সুপ্রিম কোর্টে নিয়ে এসে শোনা হয় তার আর্জি জানিয়ে। এছাড়া আরও 3টি হাইকোর্টে এ সংক্রান্ত যে মামলা চলছে সেটা প্রধানত এই গ্রেস মার্ক বাড়ানো নিয়ে
যেহেতু বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে, অতএব এটা নিয়ে আর এনটিএ কোনো রকম ঘাটাঘাটি করতে চাইছে না। এই গেল আজকের ঘটনাবলীর সাম টোটাল। এখন প্রশ্ন হলো, সুপ্রিম কোর্ট প্রায় প্রত্যহ কেউ না কেউ যাচ্ছে কোনো না কোনো নতুন আর্জি নিয়ে, এবং সুপ্রিম কোর্ট সেটা অগ্রাহ্য করছে না, ডিসমিস করছে না, কিন্তু বিলম্বিত করছে। এবং যেটা ছাত্রছাত্রীরা চাইছিল, অর্থাৎ জুলাই মাসের গোড়া থেকে এই যে কাউন্সেলিংয়ের প্রক্রিয়াটা শুরু হবে, সেটা মুলতুবি থাকুক, এই ন্যূনতম রিলিফটুকুও কিন্তু সুপ্রিম কোর্টের কাছ থেকে ছাত্ররা এখনো পর্যন্ত পায়নি। একদিকে ছাত্ররা সুপ্রিম কোর্টের কাছে গিয়ে হতাশ হচ্ছে, খুব স্বাভাবিক। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের একটা অনমনীয় মনোভাব এবং একটা আমরা দুধের মতো সাদা চরিত্রের সব লোকেরা দিল্লি শাসন করছি, এই রকম অ্যাটিটিউড নিয়ে বিষয়টা দেখার ফলে আরও আমার ধারণা ছাত্র বিক্ষোভে আরও ইন্ধনই যোগাচ্ছে। তার কারণ ছাত্র আমরাও ছিলাম, কোথাও আন্দোলনও করেছি। 16, 17, 18, 19 বছর বয়সের ছাত্ররা, তারা যদি তাদের এত পরিশ্রম, অধ্যবসায়, বাবা মার অর্থব্যয় সব কিছু চোখের সামনে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়ে দেখে এবং তার প্রতিবাদে রাস্তায় নামে, আমি বলছি না ভারতে আরেকটা তিয়েনানমেন স্কোয়ার হবে, কেননা ভারত বলেই সেটা সম্ভব নয়, কিন্তু 23 লক্ষ ছাত্র সমাজ যদি তাদের সঙ্গে 4-5 জন করে পরিবারের সদস্য ধরা হয়, তাহলে 1 কোটি মানুষ, এবং এই 1 কোটি মানুষের সঙ্গে সহমর্মিতা দেখাচ্ছেন অন্তত আরও কত কোটি মানুষ, তার কোনো ঠিক নেই। এবার প্রশ্ন হলো যে কেন এটা আরেকবার এর পরীক্ষা নেওয়া উচিত। আমি গত 2 দিন যাই বলে থাকুক না কেন, আজকে আমি আপনাদের কাছে অকপটে কবুল করছি, আমিও মনে করি সব ঘটনাবলীর আমি তত্ত্ব তালাশ করার পরে যে নিট 2024 সম্পূর্ণ বাতিল করে আরও একবার সুযোগ দেওয়া উচিত যারা পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেককে, এবং কোনো রকম ঘাপলা ছাড়া, কোনো রকম দুর্নীতি ছাড়া, ইম্পারসোনেশনের একটি অভিযোগও যাতে না ওঠে সেই ব্যবস্থা করে, যা কিছু টেকনিক্যাল গ্লিচেস হওয়া সম্ভব সেগুলো থেকে শিক্ষা নিয়ে তার প্রতিষেধকের ব্যবস্থা করে আরও একবার পরীক্ষা নিতেই হবে। কেন বলছি এ কথা? প্রথম কথা হলো, দেখুন, এটার নিয়ামক সংস্থাটা হচ্ছে এনটিএ। সেই এনটিএর ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা এই 2024-এর ফলাফলের পরিপ্রেক্ষিতে একেবারে তলানিতে এসে ঠেকেছে। অর্থাৎ আমাদের রাজ্যে এই তুলনামূলক আলোচনা করলে এসএসটি বা প্রাইমারি বোর্ডের যে অবস্থা দেখা যাচ্ছে, দিল্লিতে এত বড় একটা দায়িত্বে থাকা কেন্দ্রীয় সংস্থা, যেটা শুধু যে নিট পরীক্ষার ব্যবস্থা করে তাও নয়, এছাড়াও আরও অনেক সর্বভারতীয় পরীক্ষা তারা তদারকি করে, কিন্তু দেখা যাচ্ছে যে দিস বডি কারেন্টলি রান বাই পিপল, তারা এত বড় একটা দেশের এত ছাত্রছাত্রীর পরীক্ষার বন্দোবস্ত করার জন্য যে পেশাদারি দক্ষতা, নিরপেক্ষতা, সততা এবং নির্ভীকতা থাকা প্রয়োজন, সেটা তারা দেখাতে পারছেন না। যদি ধরেও নিই যে পেপার লিকের ব্যাপারটা যতটা ছাত্ররা অভিযোগ করছে ততটা সত্যি নয়, তাহলেও আরও অনেক প্রশ্ন থেকে যায় যেগুলোর মীমাংসা হওয়া খুব জরুরি। পেপার লিকের প্রসঙ্গটা হচ্ছে, দেখা যাচ্ছে যে বিহারে এই পেপার লিককে কেন্দ্র করে
সেখানকার পুলিশ ইতিমধ্যেই 13 জনকে গ্রেফতার করেছে এবং তারা দাবি করছে যে এই যাদের গ্রেফতার করেছে তাদের কাছ থেকে একটি নিট 2024-এর প্রশ্নপত্রও তারা বাজেয়াপ্ত করেছে। এখন সেটা তারা এনটিএর কাছে পাঠিয়েছে তাদের কি ওপিনিয়ন সেটা জানার জন্য, যে এই দুটো একই বস্তু কিনা। এখন কারেন্টলি এনটিএর যে অবস্থা, তাতে এনটিএ কত দূর যদি সত্যিও হয়ে থাকে সেটা স্বীকার করবে কিনা, আর যদি না করে তাহলে একটা মিথ্যে দিয়ে আরেকটা মিথ্যে ঢাকার ফল ভালো হয় না। কেননা আজ না হয় কাল বিহারের ওই প্রশ্নপত্র সামনে এসে যাবে, যারা পরীক্ষা দিয়েছে তারা দেখবে, দেখলে তারা সঙ্গে সঙ্গে বুঝে যাবে কত দুধ আর কতখানি জল। এটা গেল বিহারের সমস্যা। ছাত্রদের খুব লেজিটিমেট বক্তব্য হলো যে যদি সত্যিই লিকেজ না হয়ে থাকে তাহলে বিহার পুলিশ 13 জন লোককে খামোকা গ্রেপ্তার করে রেখে দিয়েছে কেন তাদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে, কেন সেগুলো প্রত্যাহার করা হচ্ছে না, কেন তাদের জেল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে না। তার মানে প্রাইমা ফেসি এখানে একটা মস্ত বড় ঘাপলা দুর্নীতি আছে, বিহার পুলিশ সেটাই মনে করছে। এবার বিহারের সঙ্গে সংযোজিত হয়েছে সেই কুখ্যাত গোধরা, যেখানে আপনাদের মনে আছে করসেবকদের উপরে হামলা হয়েছিল, ট্রেন জ্বালিয়ে দেওয়া হয়েছিল এবং তারপরে কি কাণ্ড হয়েছিল 2002-এ, আমি তার মধ্যে যেতে চাই না। সেখানেও দেখা যাচ্ছে একটি প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেছে। অতএব একেবারেই কোনো অভিযোগ ওঠেনি সেটা যেমন সত্যি নয়, তেমনি কেন্দ্রের শিক্ষামন্ত্রী তার নিজের চেম্বারে বসে যে দায়িত্বটা পুলিশের পালন করার কথা সেটা তিনি নিজে কি করে সেটা নিয়ে স্ব-আরোপিত একটা মন্তব্য করে বসছেন আমি বুঝতে পারছি না। কেননা তিনি যেটা করতে পারেন সেটা হলো যেসব জায়গা থেকে অভিযোগ এসেছে, গুজরাট তো তাদের মানে ফাদারল্যান্ড আর মাদারল্যান্ড, আর বিহার এই মুহূর্তে তো এনডিএর শাসনাধীন। অতএব রাজ্য সরকারের কাছ থেকে চাইলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক 1 মিনিটে রিপোর্ট নিয়ে আসতে পারে, তাহলে ছাত্রছাত্রীদের কাছে সেই রিপোর্টগুলো দেখিয়ে দিলেই তো ল্যাটা চুকে যায়। তাহলে এই কাজটা না করে কেন ধর্মেন্দ্র প্রধান, যিনি ওড়িশা থেকে নির্বাচিত হয়েছেন, তিনি গোধরার পুলিশ বা পাটনার পুলিশ কি করেছে সেটা সম্যক ভালো করে না জেনেই কেন কিছু হয়নি বলে বাজার গরম করছে? এই গেল প্রথম। দ্বিতীয়ত, যদি তর্কের খাতিরে ধরে নিই যে পেপার লিক হয়নি, তাহলেও কি নতুন করে পরীক্ষা হওয়া উচিত? গ্রেসের সমস্যা তো মিটে গেছে। এবার যদি দেখা যায় যে পেপার লিকের অভিযোগটাও মিথ্যে, তাহলে তো আর কিছুই থাকে না এই গল্পের, তাই কি? আদৌ তা নয়। কেন নয়? চমৎকার করে এর মধ্যে যারা আবেদন করেছে তার মধ্যে একজন আছে, তার নাম ফিজিক্সওয়ালা, সে এখন বেশ সেলিব্রিটি হয়ে গিয়েছে। টিউটোরিয়াল নানা অনেকগুলো টিউটোরিয়াল চালায়, হাজার হাজার কোটি টাকার নাকি মালিক। সে কিন্তু গেছে, সে এমন একটা ভ্যালিড প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে যে এনটিএ কর্তৃপক্ষ তো স্বীকার করেননি প্রথমে যে তারা গ্রেস মার্ক দিয়ে এতজন ছাত্রছাত্রীর নম্বর বাড়িয়ে দিয়েছেন। যখন রেজাল্ট বেরোনোর পরে আমরা বুঝতে পারলাম যে 720-তে 720 পেয়েছে, যেটা স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল, তখন আমাদের চিৎকার চেঁচামেচি কোলাহল, তখন জানা গেল যে গ্রেস মার্ক দেওয়া হয়েছে। তারপরে এনটিএ বললেন গ্রেস মার্ক তাদেরই দেওয়া হয়েছে যারা সময় মতো উত্তর লিখতে পারেনি, সে নিজেদের দোষে নয়, নানাবিধ পরিকাঠামোগত বা যান্ত্রিক বা এটসেট্রা, কোথাও ওএমআর শিট আসতে দেরি হয়েছে, কোথাও ভুল প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি এবং ইত্যাদি। এই অভিযোগ নিয়ে যে 1563 জন হাইকোর্টে গেছিল,
শুধুমাত্র তাদের ক্ষেত্রেই এই গ্রেস মার্কটা উইথড্র করে আবার তাদের আরেকবার পরীক্ষায় দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। ফিজিক্সওয়ালার প্রশ্ন যে সবাই তো হাইকোর্টে গিয়ে দরজা ঠোকেনি, এনটিএ জানলো কি করে যে সমস্যার কথা এই 1563 জন সোজা আদালতে গিয়ে বলেছেন সেই সমস্যাটায় 50,000 ছাত্রছাত্রী পড়েনি কিংবা তার বেশি পড়েনি। অতএব এটা তো একটা আরবিট্রারিলি আপনি যাদেরকে প্রথমে আপনারা একটা গ্রেস দিয়ে সুযোগ দিলেন, তারপরে তাদেরকে আবার দ্বিতীয় সুযোগ দিচ্ছেন পরীক্ষায় বসার। আমরাও তো একই সুযোগ চাইছি। তাহলে তাদের ক্ষেত্রে যে ন্যায় বিচারটা হচ্ছে সেই ন্যায় বিচারটা আমাদের ক্ষেত্রে হবে না কেন? এটা প্রায় অকাট্য যুক্তি বললেও কম বলা হয়, কেননা সত্যিই তো। এবং এই এনটিএ এবারের ফলাফল নিয়ে যেভাবে একের পর এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে চলেছে, যেভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছে, তাতে ঠাকুর ঘরে গিয়ে আমি তো কলা খাইনি অবস্থা হয়েছে এনটিএর। এবং যত তারা এগুলো করেছেন তত ছাত্রছাত্রীদের মনে হচ্ছে ডাল মে বহুত কুছ কালা হ্যায়। প্রথম কথা হচ্ছে রেজাল্ট বেরোনোর কথা ছিল 14 তারিখ, সেটা প্রিপোন করে 4 তারিখে করা হলো কেন? 10 দিন আগে 23 লক্ষ ছেলেপেলের নম্বর একটা শিডিউল ডেট থেকে 10 দিন আগে রেজাল্ট বের করে দেওয়া হচ্ছে। এই লেভেলের এফিসিয়েন্সি এনটিএ কবে জোগাড় করলো? 2 নম্বর হচ্ছে আর উইন্ডো খালি ওপেন করা হয়েছে এই পরীক্ষাটা হওয়ার আগে, রেজিস্ট্রেশনের একটা ডেট, তারপরে সেটা আবার 2 দিনের জন্য বাড়ানো, তারপরে আবার 2 দিনের জন্য বাড়ানো। এই যে গোটা জিনিসটা নিয়ে একটা প্রিভ্যারিকেশন এবং যারা এটা কন্ডাক্ট করার দায়িত্বে আছেন তাদের চূড়ান্ত পেশাদারি ব্যর্থতা থেকে একটা সঙ্গত সন্দেহের আবহ তৈরি হয়েছে। সুতরাং সুপ্রিম কোর্ট কি করবে না করবে সেটা তো অনেক পরের ব্যাপার। তার আগে কেন্দ্রীয় সরকারকে এ ব্যাপারে প্রোঅ্যাক্টিভ হয়ে কিছু একটা করতেই হবে। কেননা এবার সমস্যাটা ছাত্রদের সীমানা ছাড়িয়ে বিজেপির পক্ষে একটা মেজর পলিটিক্যাল ক্রাইসিস হিসেবে সামনে আসতে চলেছে। একেই তো 24শে জুন থেকে শুরু হবে পার্লামেন্ট সেশন। প্রথম 2 দিন না হয় শপথ টপথ নেওয়ার জন্য ব্যয় হবে, তারপরে রাষ্ট্রপতির ভাষণ, রাষ্ট্রপতির ভাষণের শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তো চিৎকার করে বিরোধীরা বলতে শুরু করবে দে উইল আস্ক ফর এ ডিসকাশন অন দিস। অন্যদিকে কংগ্রেস একেবারে কোমর বেঁধে এই ইস্যুটা একেবারে হাতের কাছে ব্রহ্মাস্ত্রের মতো পেয়ে সেটা রোজ খুব সুপরিকল্পিতভাবে এবং সর্বোচ্চ স্তরে নেতাদের এটাকে ব্যবহার করে যতটা পারা যায় বিজেপিকে কোণঠাসা করার চেষ্টা করছে। আজকেই দেখলাম কংগ্রেসের মুখপাত্র পবন খেরা তিনি একটি সাংবাদিক বৈঠকে একদম পরিষ্কার একটা চার্ট সাংবাদিকদের হাতে তুলে দিলেন। সেই চার্ট থেকে বোঝা গেল যে 2016 না যবে থেকে নিট পরীক্ষা শুরু হয়েছে তার ফলাফলের চেহারা 2023 পর্যন্ত যা ছিল 2024-এ এসে সেটা র্যাডিক্যালি অল্টার করে গিয়েছে। এবং সেই অল্টারেশনটা এতটাই অপ্রত্যাশিত যে এর ফলে হয়েছে অনেকগুলো সমস্যা তৈরি হয়েছে। একটা সমস্যা যেমন তৈরি হয়েছে সেটা হলো, ধরুন একজন ছাত্র বা ছাত্রী নিটের জন্য তৈরি হয়েছে, পরীক্ষা দিয়ে এসে তার মনে হলো সে 610 নম্বর পাবে 720-র। নর্মালি যেহেতু এটা এমসিকিউ লেভেলের কোয়েশ্চেন এবং আনসার কি থাকে
এবং পড়তে 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 ওদের সব মুখস্থ হয়ে যায়, ফলত ওরা বুঝতে পারে যে ওরা কত নম্বর পেতে চলেছে। রেজাল্ট এলে দেখা গেল হ্যাঁ সে 609 পেয়েছে, কিন্তু 2023 সালে এই পরীক্ষাটা দিলে তার নাম যেখানে 10 থেকে 12,000-এর মধ্যে থাকতো, এবার সেটা নেমে এসেছে 75 থেকে 76,000-এ। তার মানে একই রকম পারফর্ম করে গত বছর, তার আগের বছর, তার আগের বছর, তার আগের বছর যারা বিভিন্ন কলেজে, ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে, এবার তারা একেবারে একই নম্বর পাওয়া সত্ত্বেও সোজা নেমে গেছে কয়েক হাজার নামের তলায়। এটা তো মানা একটু দুষ্কর। তার মানে কি এই যে এমন ব্রিলিয়ান্ট লক্ষ লক্ষ ছেলে হঠাৎ করে ভারতবর্ষে নিট পরীক্ষা দিয়েছে যে তারা সবাই মিলে ব্যাপারটার মান, উত্তরের মানে ফলাফলের মানটাকে এখানে তুলে নিয়ে গেছে? গাঁজাখুরি গল্প ছাড়া এটা কিছু হতে পারে না। এই যে একটা তারতম্য, এই তারতম্য থেকেই আসল সমস্যাটার সূত্রপাত। দেখুন, এই নিট পরীক্ষা যে কেন্দ্রীয় স্তরে নিতে হবে, আগে তো আমরা যখন ছাত্র ছিলাম তখন তো দেখতাম জয়েন্ট এন্ট্রান্স দিয়ে আমাদের ছেলেরা, বন্ধুরা সব মেডিকেলেও ভর্তি হতো, ইঞ্জিনিয়ারিংয়েও হতো। এখন কোনো উপায় নেই, রাজ্যের হাতে কোনো ক্ষমতা নেই মেডিকেল কলেজে ভর্তি করার। ভারতবর্ষে মোট 1,10,000 মেডিকেল সিট আছে, তার মধ্যে 60,000 সরকারি, 50,000 বেসরকারি। সরকারিটা তুলনায় সুলভ, আর বেসরকারিটা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে পুরো কোর্সের ফি 1 কোটি টাকায় পৌঁছে যায়। এই পদ্ধতিটা করা হয়েছিল সেন্ট্রালাইজ সিস্টেম, যাতে মেধার মধ্যে একটা সুষম বন্টন করা যায়। কিন্তু অভিজ্ঞতা বলছে মেধার সুষম বন্টন ছেড়ে দাও, এটা হচ্ছে সমাজের এই যে তীব্র ইনইকুইটি, সেই ইনইকুইটিটাকেই আরো বেশি ওয়াইডেন করে দিয়েছে এই নিট পরীক্ষা। কেন বলছি এ কথা? দেখা যাচ্ছে নিট পরীক্ষার্থীদের মধ্যে দুটো শ্রেণী তৈরি হয়ে গেছে। একটা শ্রেণীর নাম হ্যাভস, একটা শ্রেণীর নাম হ্যাভ নটস। হ্যাভস যারা, তারা এই শুধু এই নিট পরীক্ষার জন্যে কি কর্মটি না করে, টিউটোরিয়াল হোমে ভর্তি হয়, বিবিধ আপনারা দেখেছেন দোকান খুলে সবাই বসে আছে, সেখানে যেতেই হবে। এবং সেখানে যে রিগারাস ড্রিলিং হয় সেটার মধ্যে দিয়ে না গেলে one does not feel very secure to face this kind of question. এটা তো একটা হকিকতের ব্যাপার। গতবারের ফলাফলই পর্যালোচনা করে দেখা গিয়েছিল যে যারা সফল হয়েছেন, অর্থাৎ বিভিন্ন হাসপাতালে জায়গা পেয়েছেন, তাদের মধ্যে 90% কেম ফ্রম টিউটোরিয়াল স্কুলস। তার মানে কি? তার মানে এই নিট ব্যবস্থা চালু করে আপনি একটা সমাজের উপরের শ্রেণীকে অন্যায় সুবিধে দিয়ে দিচ্ছেন, এবং ভারতবর্ষে 30,000 কোটি টাকার ব্যবসা, এই টিউটোরিয়ালের ব্যবসা এই মুহূর্তে হয় শুধু এই একটি পরীক্ষাকে কেন্দ্র করে। যারা এত টাকা কামায় তারা প্রত্যেকে সাধু পুরুষ, এ কথা মনে করার কোনো কারণ আছে কি? একেই তো ভারতবর্ষের মতো দেশে এই স্কেলে 23-24 হাজার ছেলে মেয়ের পরীক্ষা একই দিনে ভারতবর্ষে 4,500 সেন্টারে একই সময় সেন্ট্রালাইজেশন করে পরীক্ষা নেওয়া, প্রশ্নপত্র গোপন রাখা, ইভ্যালুয়েশন করা, সেটার জন্যে যে পরিকাঠামো দরকার, পেশাগত দক্ষতা দরকার, সেটাই ভারতবর্ষ এখনো অর্জন করতে পারেনি। তারপরে যদি এই ব্যবস্থাটার সঙ্গে টিউটোরিয়াল নামক ব্যবসার একটা কায়েমি স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত থাকে,
তাহলে সেখানে যে দুর্নীতি হবে এটার জন্য কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন হয় না। আমি হিন্দু কাগজে পড়ছিলাম, একটি গরিবের মেয়ে, সে জানে সে ঠিক কোথাও কোচিং ক্লাসে ভর্তি হতে পারেনি, তার বাবা মার সে সামর্থ্য নেই। সে 3 বছর ধরে চেষ্টা করে এবছর 630 নম্বর পেয়েছে। গতবার 630 নম্বর পেলে সে একটা নামজাদা সরকারি হাসপাতালে অনায়াসে ফার্স্ট ইয়ার MBBS-এ ভর্তি হয়ে যেত। আর এবার তার পজিশন যেখানে নেমে এসেছে তাতে তার বাবা মা কাঁদতে কাঁদতে যন্তর মন্তরে এসে হাজির হয়েছেন যে এই যদি আমাদের পরিশ্রম, সততা, আমার মেয়ের এবং আমাদের সকলের চেষ্টার ফল হয়, তাহলে ভগবান রক্ষা করুন। সুতরাং কেস কিন্তু জন্ডিস, একটা এসপার কি ওসপারের লড়াই হবে এবার। সুতরাং ধর্মেন্দ্র প্রধান শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে বসে অনেক বুলি কবচাতে পারেন, কিন্তু ছাত্রদের চিরে তাতে ভিজবে না। ভালো থাকবেন, ফিরে আসছি রাত্রি 11টায়, অবশ্যই সঙ্গে থাকবেন।